রোভিং ফ্রেমের যে ফ্লায়ার, সেই ফ্লায়ারের হচ্ছে দুইটা লেগ থাকে। এর মধ্যে একটা লেগ থাকে হচ্ছে হলো এবং একটা লেগ থাকে হচ্ছে সলিড। তো যেই হলো লেগটা থাকবে সেই হলো লেগের সাথে প্রেসার আর্ম। তো যে হলো লেগ থাকবে সেই হলো লেগের সাথে প্রেসার আর্ম যুক্ত থাকে। আর প্রেসার আর্ম সবসময় হচ্ছে সে রোভিং ববিনকে প্রেস করে রাখে, চাপ দিয়ে রাখে। এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে প্রেসার আর্মটা হচ্ছে রোভিং ববিনকে চাপ দিয়ে রেখেছে, ঠিক এরকম প্রেসার আর্মটা সবসময় হচ্ছে রোভিং ববিনকে চাপ দিয়ে রাখে। তো প্রেসার আর্ম যখন রোভিং ববিনকে হচ্ছে চাপ দিয়ে রাখে, তো সেই কারণে যখনই হলো লেগ থেকে রোভিং বের হয় সেটা প্রেসার আর্ম থেকে তারপরে চলে যায় হচ্ছে প্যাকেজের গায়ে। এখন প্রেসার আর্মের আরো একটা ভূমিকার সাথে আমরা একটু পরিচিত হব, সেটা হচ্ছে তোমরা যদি ডান দিকের ছবিটা একটু দেখো, তাহলে ডান দিকের ছবিতে দেখবে যে আহ, যেটা উপরেরটা এ, এর মধ্যে রোভিং কে তোমার হচ্ছে প্রেসার আর্মের উপর দিয়ে এক প্যাচ দিয়েই তারপরে প্রেসার আর্ম দিয়ে বের করে নেওয়া হয়েছে। কিন্তু প্রেসার আর্ম দিয়ে বের হওয়ার আগে বি নাম্বার ডায়াগ্রামে দেখো, এখানে দেয়া আছে যে এই বের হয়ে তাকে একবার না বরঞ্চ হচ্ছে দুইবার তাকে পেঁচানো হয়েছে। দুইবার পেঁচিয়ে তারপরে হচ্ছে তাকে প্রেসার আর্মের, এটাকে বলে এই ছোট ছিদ্রটাকে বলা হয় প্রেসার আই। প্রেসার আই দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্যাকেজের গায়ে। এখন এই যে উপরে একবার প্যাচ দেয়া হলো, নিচে দুইবার প্যাচ দেয়া হলো, এটার আসলে ভূমিকাটা কি? তো এটাকে অবশ্য এক প্যাচ বলে না, এটাকে মৌখিকভাবে এটা দেড় প্যাচ নামে পরিচিত। আর মৌখিকভাবে নিচেরটা হচ্ছে আড়াই প্যাচ নামে পরিচিত। এক, দুই, আর সবার শেষটা হচ্ছে অর্ধেক আর কি, আড়াই। তো এখন যদি আমরা এই প্রেসারামের উপরে প্যাচ কম দিয়ে থাকি, তাহলে যেটা হয় যে রোভিং এর মধ্যে তোমার টেনশনটা কম থাকে। আর যদি রোভিং এর মধ্যে টেনশন কম থাকে, টেনশন কম রেখে যদি রোভিং কে পেঁচাই, তাহলে রোভিং এর প্যাকেজের মধ্যে একটা তোমার লুজনেস চলে আসে। তো লুজনেস যদি চলে আসে, সেই অবস্থায় আমরা যদি পেঁচায় যাই, তাহলে দেখা যায় প্যাকেজের আকৃতিটা অনেক বড় হয়ে যায়। হালকা করে টেনশন ছাড়া যদি তাকে পেঁচানো হয়, তাহলে প্যাকেজের সাইজ অনেক বড় হয়ে যায়। মনে করো 3 কেজিরই রোভিং ববিন বানিয়েছো, কিন্তু তুমি যদি এ নাম্বার পদ্ধতি ফলো করো, তাহলে হচ্ছে দেখা যাবে যে প্যাকেজের আকৃতি অনেক বড় হয়ে যায়। আর তারপরে নিচে যেটা বি, বি নাম্বার ডায়াগ্রামে দেখতে পাচ্ছ যে একটা দুইটা প্যাচ বেশি দেওয়া হয়েছে। তো এই প্যাচ যদি আমরা বেশি দিয়ে থাকি, তাহলে যেটা হয় যে রোভিং ববিনের মধ্যে রোভিং এর টেনশনটা ভালো থাকে, টেনশনটা বেশি থাকে। আর বেশি টেনশনে যদি আমরা পেঁচাই, তাহলে হচ্ছে আমরা একটা কম্প্যাক্ট প্যাকেজ পাই। আর কম্প্যাক্ট প্যাকেজ যদি আমরা পাই, তাহলে সুবিধা কি? তাহলে সুবিধা হচ্ছে কম্প্যাক্ট প্যাকেজে তো সে জায়গা কম দখল করে। তার মানে আমি যদি 3 কেজি রোভিংই বানাই, 3 কেজির রোভিং ববিনই বানাই, তাহলে আহ উপরেরটা পদ্ধতি ফলো করলে প্যাকেজের সাইজ বড় হবে, আর নিচেরটা যদি ফলো করি তাহলে প্যাকেজের সাইজ ছোট হবে। এইভাবে আমরা প্রেসার আর্মে এই রোভিং এর প্যাচ বাড়ানো এবং কমানোর মাধ্যমে প্যাকেজের মধ্যে রোভিং এর টেনশন এবং একই সাথে প্যাকেজের কম্প্যাক্টনেস এবং একই সাথে প্যাকেজ সাইজ, এই তিনটা জিনিসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, পরের যেটা নিয়ে কথা, এটা আসলে কিছুই না, একটা টেকনিক্যাল ডাটা চার্ট। তো এই টেকনিক্যাল ডাটা চার্টের মধ্যে যেটা দেখানো হচ্ছে যে মেশিনের বেসিক স্পেসিফিকেশনকে দেখানো হচ্ছে। যেমন সবার প্রথম, আচ্ছা আমি একটু 30 সেকেন্ড ব্রেক নিচ্ছি। তো স্পিন্ডলস পার মেশিন, সবার প্রথমটা টেকনিক্যাল ডাটা। আমরা জানি টেকনিক্যাল ডাটা কি কাজে লাগে, এটা হচ্ছে একটা মেশিনের বেসিক ডাটা। একটা মেশিনের বেসিক স্পেসিফিকেশন গুলিকে এখানে নিয়ে আসা হয়েছে। তো প্রথমটা হচ্ছে স্পিন্ডলস পার মেশিন।
আ একটা মেশিনে কতগুলা স্পিন্ডল থাকে। আমরা জানি স্পিন্ডল কি জিনিস? স্পিন্ডল হচ্ছে সেই ভার্টিক্যাল শ্যাফট যেটা রোভিং ববিনকে ঘুরাতে থাকে। কারণ আমরা যখন ওয়াইন্ডিং নিয়ে বেসিক ওয়াইন্ডিং পড়েছিলাম, তখন আমরা বলেছি যে ফ্লায়ারের সাথে, সাথে হচ্ছে পারফেক্ট ওয়াইন্ডিং এর জন্য ববিনকেও ঘুরতে হবে। বরঞ্চ ববিনের গতি ফ্লায়ারের গতির চাইতে কিছুটা বেশি হওয়া উচিত। তো এখন এই প্যাকেজকে ঘোরানোর জন্য আমার যে কম্পোনেন্টে হেল্প নিতে হবে সেটাই হচ্ছে আমাদের স্পিন্ডল। এবং কোন একটা মেশিনের ক্যাপাসিটি কত, এটা আমরা বোঝার জন্য উপায় হচ্ছে রোভিং ফ্রেম এবং রিং ফ্রেমের ক্ষেত্রে মেশিনের ক্যাপাসিটি কত বা মেশিনটা কত বড়, এটা বোঝার জন্য উপায় হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেলটাকে হিসাবে রাখা। যদিও মেশিনে যতগুলি ফ্লায়ার, ততগুলিই কিন্তু ববিন এবং ততগুলিই নাম্বার অফ স্পিন্ডল। অর্থাৎ মেশিনের মধ্যে ফ্লায়ারের সংখ্যা, ববিনের সংখ্যা এবং স্পিন্ডলের সংখ্যা কিন্তু সমান। তারপরও হচ্ছে মেশিনের ক্যাপাসিটি বোঝার জন্য আমরা নাম্বার অফ ফ্লায়ার এই শব্দটা ব্যবহার করি না। বরঞ্চ নাম্বার অফ স্পিন্ডল এটা ব্যবহার করি। কিন্তু ফ্লায়ারের সংখ্যা, স্পিন্ডলের সংখ্যা সমান। তো যাই হোক, এখানে লেখা আছে স্পিন্ডলস পার মেশিন হচ্ছে ৪৮ থেকে ১৬০। তোমাদের হয়তো মনে আছে যে আমরা বলেছিলাম ৪৮ টা আসলে মিনিমাম রেঞ্জ এখনকার সময়ে না। বরঞ্চ এখন আমরা সবসময় ১২০ হচ্ছে স্পিন্ডলের রোভিং ফ্রেমটাই ব্যবহার করি। ১৬০ এর চেয়ে বেশিও কিন্তু সম্ভব। আমরা হচ্ছে ক্লাসে যখন পড়েছি তখন বলেছিলাম যে ২২০ হচ্ছে সম্ভব, তার চাইতে বেশিও সম্ভব। তো আমাদের দেশে অবশ্য ১৬০ এটাও চালু নাই, খুবই কম। ১২০ টাই মূলত সবাই ব্যবহার করে। তো তারপর এখানে রেঞ্জ যেহেতু 48 to 160 লেখা আছে, কেউ লিখলেও সমস্যা নাই। তারপরে হচ্ছে ফ্লায়ার রোটেশন স্পিড আরপিএম। ফ্লায়ার আরপিএম হচ্ছে দেওয়া হচ্ছে আপ টু ১৫০০। তার মানে ১৫০০ আপ টু, তার মানে ১৫০০ টা হচ্ছে এখানে হাইয়েস্ট লিমিট। তো হাইয়েস্ট লিমিট যেহেতু ১৫০০, তো এর চাইতে কমও হচ্ছে আমাদের এখানে সম্ভব। সাধারণত অবশ্য ১৫০০ নেওয়া হয় না। ১০০০, ১১০০, ১২০০ এদিকেই মোটামুটি রাখা হয়। খুব একটা ১৫০০ র দিকে যাওয়া হয় না। তাতে করে ব্রেকেজ অনেক বেশি বেড়ে যেতে পারে। তো ফ্লায়ার রোটেশন স্পিড আরপিএম আপ টু ১৫০০ পর্যন্ত হতে পারে। সাধারণ রেঞ্জ হচ্ছে ১০০০, ১১০০, ১০০০ এর চারপাশে হচ্ছে এটার রেগুলার রেঞ্জ। তারপরে দেয়া আছে প্রোডাকশন রেট জি পার এসপিএইচ। এটার মানে হচ্ছে গ্রাম পার স্পিন্ডল আওয়ার। জি বলতে বোঝানো হচ্ছে গ্রাম, এসপি মানে হচ্ছে স্পিন্ডল, আর এইচ মানে হচ্ছে আওয়ার। গ্রাম পার স্পিন্ডল আওয়ার। এটার মানে কি? অর্থাৎ প্রতি প্রতি স্পিন্ডল আওয়ারে কত গ্রাম প্রোডাকশন হয়। প্রতি স্পিন্ডল আওয়ারে কত গ্রাম প্রোডাকশন হয়। প্রতি স্পিন্ডল আওয়ার মানে কি? সেটা হচ্ছে একটা স্পিন্ডল ১ ঘন্টা চালু থাকবে। সেটাই হচ্ছে স্পিন্ডল আওয়ার। যেমন এখানে লেখা আছে প্রোডাকশন রেট ২০০০। ধরা যাক, আমি ধরে নিলাম ২০০০। তো প্রোডাকশন যদি ২০০০ গ্রাম পার স্পিন্ডল আওয়ার হয়, এর মানে হচ্ছে একটা স্পিন্ডল যদি ১ ঘন্টা চালু থাকে, একটা স্পিন্ডল যদি ১ ঘন্টা চালু থাকে, তাহলে ওই একটা স্পিন্ডল থেকে আমি ২০০০ গ্রাম প্রোডাকশন পাচ্ছি। হ্যাঁ? যদি বলি ৩০০০ গ্রাম পার স্পিন্ডল আওয়ার, তার মানে হচ্ছে একটা স্পিন্ডল ১ ঘন্টা চালু থাকলে সেখান থেকে আমরা ৩০০০ গ্রাম প্রোডাকশন পাচ্ছি। এটা। তারপরে হচ্ছে স্লাইভার হ্যাঙ্ক কিলোটেক্সে। স্লাইভার হ্যাঙ্ক হচ্ছে ৩.৮ থেকে ৫.৫ কিলোটেক্স। আর কিলোটেক্স মানে কি? কিলোটেক্স মানে হচ্ছে ১০০০ মিটারের ওয়েট কত কিলোগ্রাম, সেটাই হচ্ছে কিলোটেক্স। তো যদি আমি ধরে নেই 5.5 কিলোটেক্স স্লাইভারের হ্যাঙ্ক, অর্থাৎ ফিড ম্যাটেরিয়ালের হ্যাঙ্ক, অর্থাৎ ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট। কারণ রোভিং ফ্রেমের কথা বলছি আমরা, তো এখানে ফিড ম্যাটেরিয়াল কিন্তু হচ্ছে স্লাইভার। তো স্লাইভারের কাউন্ট কত হবে? স্লাইভারের কাউন্ট হবে হচ্ছে অ্যারাউন্ড 5.5 কিলোটেক্স এর রেঞ্জ, হাইয়েস্ট রেঞ্জ আরকি। তো এখন যদি আমি বলি 5 কিলোটেক্স, তার মানে কি? তার মানে হচ্ছে ১০০০ মিটার যদি আমি স্লাইভার নিই, তাহলে তার ওয়েট হবে ৫ কেজি। তারপরে হচ্ছে রোভিং হ্যাঙ্ক। রোভিং অর্থাৎ ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট কত হতে পারে? এটাকে অবশ্য টেক্স হিসেবে দেয়া হয়েছে। ১৭০ থেকে ১৫০০ টেক্স। যদি আমি বলি ১০০০ টেক্স, তার মানে কি? তার মানে হচ্ছে ১০০০ মিটার রোভিং এর ওয়েট ১০০০ গ্রাম। হ্যাঁ? তো টেক্স হিসাবে দেয়া হয়েছে। যদিও
স্লাইভারের কাউন্টের ক্ষেত্রে আমাদের গ্রেইন পার ইয়ার্ড খুবই জনপ্রিয় পদ্ধতি এবং বহুল ব্যবহৃত পদ্ধতি কিলোটেক্সের চাইতে। আমরা বাংলাদেশে আমরা গ্রেইন পার ইয়ার্ড ব্যবহার করি। এনইটাও কিন্তু ব্যবহার করা হয়। কিলোটেক্সটা তুলনামূলকভাবে কম, গ্রেইন পার ইয়ার্ডের দিকেই মূলত নজর থাকে। রোভিং হ্যাঙ্ক টেক্সে দেওয়া আছে, রোভিং হ্যাঙ্ক এর ক্ষেত্রে আমরা সাধারণত এনইটা ব্যবহার করি। আমরা এনই সিস্টেমটা ব্যবহার করি রোভিং এর কাউন্ট বের করার জন্য। স্লাইভারেরটাতেও কিন্তু আমরা এনই ব্যবহার করি, গ্রেন পার ইয়ার্ড হয়, এনইও হয়, দুইটারই ব্যবহার আছে। রোভিং এর ক্ষেত্রে আমরা এনই। ড্রাফট হচ্ছে 5 থেকে 22। ড্রাফট তো আমাদের অবশ্যই লাগবে, কারণ আমরা স্লাইভার থেকে যেহেতু রোভিং এ কনভার্ট করতে যাচ্ছি, তো সুতরাং ড্রাফট না হলে তো আমাদের চলছে না। তো ড্রাফটের রেঞ্জ কত, ওটা লেখা আছে আমাদের 5 থেকে 22 হতে পারে। এরপরে হচ্ছে ববিন ওয়েট। ববিন ওয়েট আমাদের এখানে লেখা আছে আপ টু 3 কেজি, অর্থাৎ আমাদের মোটামুটি 3 কেজি পর্যন্ত হচ্ছে একটা ববিনের ওয়েট। যদিও এটা বেশিও হতে পারে, বরঞ্চ যখন যত বেশি গবেষণা বেড়ে যাচ্ছে মেশিন সংক্রান্ত বিষয়ে, তখন কিন্তু আমাদের এই ববিনের আকৃতি তোমার বড় হচ্ছে, ববিনের ক্যাপাসিটি বড় হচ্ছে। তো এটা 3 কেজির চেয়ে বেশিও এখনকার সময়ে হতে পারে। তো এখানে মোটামুটি আসলে সবগুলা তথ্যই কিন্তু ফিক্সড কিছু না, প্রত্যেকটা তথ্যই হচ্ছে পরিবর্তন হতে পারে। এখানে কেবলমাত্র হচ্ছে আমাদের একটা ধারণা দেওয়া হলো যে লিমিট কিরকম হতে পারে, এই সংক্রান্ত একটা ধারণা কেবলমাত্র আমাদেরকে দেওয়া হয়েছে, বাকি এটা পরিবর্তন হতে পারে। আচ্ছা, তো এখানে আশা করি তাহলে যে দুইটা টপিক নিয়ে আমরা কথা বললাম, প্রেসার আর্ম এবং টেকনিক্যাল ডাটা, এটা নিয়ে মনে হয় কোনো সমস্যা নেই। তারপর কারো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে আমরা পরের টপিকে চলে যাব যদি কোনো প্রশ্ন না থাকে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার কোথা থেকে পড়াচ্ছেন স্যার বুঝতেছি না, একটু রিভিউ দিলে ভালো হতো। আগের আবার বললো। স্যার কোথা থেকে পড়াচ্ছেন স্যার বুঝতেছি না, কই আছি একটু স্যার আগের গুলো যদি রিভিউ দেওয়া যেত। রোভিং ফ্রেম থেকে পড়ছি, রোভিং ফ্রেম। আর আগের লেকচার গুলো ইউটিউবে দেয়া আছে, দেখে নিও। সমস্যা হলে আমাকে বলো, যেগুলো ওকে বুঝো না স্যার। আগের ভিডিওতে আমাকে বলো। আচ্ছা, তো রোভিং ফ্রেমের হচ্ছে এখানে আমরা যেটা করব, যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রবলেমটা এখানে লেখা আছে। প্রবলেম হচ্ছে ফাইন্ড আউট দ্য প্রোডাকশন অফ এ রোভিং ফ্রেম অফ ফলোইং স্পেসিফিকেশন। মানে নিচের স্পেসিফিকেশন ওয়ালা একটা রোভিং ফ্রেমের প্রোডাকশন আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। তো প্রথম যেই তথ্যগুলো আমাদেরকে দেয়া আছে, প্রথমটা হচ্ছে ফ্লায়ার আরপিএম। ফ্লায়ার আরপিএম হচ্ছে 1200। টিপিআই, টিপিআই মানে হচ্ছে টুইস্ট পার ইঞ্চ। এখানে লেখা আছে টিপিআই 1.1, তার মানে হলো যে আমরা যে রোভিংটা নিয়ে কাজ করছি সেই রোভিং এর মধ্যে প্রতি ইঞ্চিতে 1.1টা করে টুইস্ট পাওয়া যাবে। টিপিআই মানে হচ্ছে টুইস্ট পার ইঞ্চ। তারপরে দেয়া আছে নাম্বার অফ স্পিন্ডেল 120, অর্থাৎ রোভিং ফ্রেমের মধ্যে 120টা স্পিন্ডেল আছে। তারপরে দেয়া আছে হচ্ছে রোভিং কাউন্ট 1.2 NE। তারপরে দেয়া আছে হলো ওয়েস্ট 1%। তারপরে হলো এফিসিয়েন্সি 95%। প্রোডাকশন আমাদেরকে বের করতে হবে কেজি পার শিফটে, প্রোডাকশন বের করতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই ম্যাথটা করে ফেলি। তো প্রথমে আমাদেরকে বের করতে হবে হচ্ছে এই রোভিং ফ্রেম যেটা আছে, রোভিং ফ্রেমের আমাদের প্রোডাকশনটাকে আমাদের বের করতে হবে। তো রোভিং ফ্রেমের প্রোডাকশনটাকে আমরা হচ্ছে যখন বের করব তখন
এটাকে আমরা বলি হচ্ছে ডেলিভারি স্পিড, মেশিনের ডেলিভারি স্পিড। প্রোডাকশনেরই অপর এক নাম হচ্ছে ডেলিভারি স্পিড। ডেলিভারি স্পিড কেন বলা হয়? ডেলিভারি স্পিড আমরা ২ টা জায়গায় ডেলিভারি স্পিড বের করতে পারি। ২ টা জায়গার ডেলিভারি স্পিড বের করতে পারি। একটা হচ্ছে যে এই ছবিটা তো নিশ্চয়ই আমাদের মনে আছে। আমরা পড়েছিলাম অনেক আগেই। এটা ছিল হচ্ছে ড্রাফটিং রোলার। যদিও আমাদের রোভিং ফ্রেমে 4/4 ড্রাফটিং রোলার, আমাদের বইতে অবশ্য দেয়া আছে 3/3 ড্রাফটিং রোলার। তো এখানে কেবলমাত্র ফ্রন্ট রোলারটাই দেখানো হয়েছে। অর্থাৎ রোভিংটা এই ফ্রন্ট রোলার দিয়ে বের হয়ে ফ্লায়ারের যে হলো লেগ আছে, এই হলো লেগের ভিতর দিয়ে ঢুকে তারপরে হচ্ছে প্রেসার আর্মের উপর দিয়ে গিয়ে প্যাকেজের মধ্যে পেঁচায় যায়। তো প্রোডাকশন যখন ক্রমাগত চালু থাকে, তাহলে এখন আমরা যদি বের করতে পারি ওই গতিটা, যে রোভিং কি গতিতে এই প্যাকেজের রোভিং ববিনের গায়ে পেঁচায় যাচ্ছে, রোভিং কি গতিতে এই রোভিং ববিনের গায়ে পেঁচায় যাচ্ছে, সেটাই কিন্তু হবে হচ্ছে আমার রোভিং ফ্রেমের প্রোডাকশন স্পিড বা হচ্ছে ডেলিভারি স্পিড। কারণ যত গতিতে, যদি রোভিং খুব বেশি গতিতে প্যাকেজের গায়ে পেঁচাতে থাকে, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে প্রোডাকশন রেট অনেক বেশি। আর যদি হচ্ছে প্যাকেজের গায়ে খুব কম রোভিং পেঁচাইতে থাকে, তাহলে তখন আমরা ওখান থেকে দেখতে পারবো যে প্রোডাকশন রেটটা অনেক কম। তো এটা একটা ডেলিভারি স্পিড হতে পারে, যে কত গতিতে রোভিং পেঁচাচ্ছে প্যাকেজের চারপাশে। আরেকটা ডেলিভারি স্পিড হতে পারে যে এই রোভিং এর যে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার, এই ফ্রন্ট রোলারের স্পিড, যে ফ্রন্ট রোলারের সারফেস স্পিড, যে একক সময়ে ফ্রন্ট রোলার কতটুকু ম্যাটেরিয়াল সামনের দিকে পাস করে দেয়, এটাও কিন্তু হতে পারে। যে ফ্রন্ট রোলার যেটা আমরা দেখতে পাচ্ছি, ফ্রন্ট রোলারের সারফেস স্পিড। সারফেস স্পিড বলতে কি বুঝবো? একক সময়ে এই ফ্রন্ট রোলার কতটুকু লেংথের ম্যাটেরিয়ালকে সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে। একক সময়ে, সেটা ১ মিনিট হতে পারে, ১ সেকেন্ড হতে পারে, ১ ঘন্টা হতে পারে। আ তো একক সময়ে এই ফ্রন্ট রোলারটা কতটুকু ম্যাটেরিয়াল, কতটুকু লেংথের রোভিং সামনের দিকে পাস করে দিচ্ছে, সেটাও কিন্তু একটা ডেলিভারি স্পিড হতে পারে, এবং ২ টাই কিন্তু প্রোডাকশন। কারণ কারণ হচ্ছে এই ড্রাফটিং জোনের রোলার সে যতটুকু ম্যাটেরিয়ালকে বের করে দিচ্ছে, সেটুকুকেই তো আমরা হচ্ছে আ বা এই শেষে ববিনের মধ্যে পেঁচায় ফেলছি। সুতরাং ড্রাফটিং জোন দিয়ে যতটুকু হারে যেই হারে রোভিং বের হয়ে আসে, সেটাই কিন্তু আসলে আমার প্রোডাকশন। কারণ ওই রোভিংটাকেই তো আমরা প্যাকেজের মধ্যে পেঁচায় ফেলি। তো তার মানে আমরা বলতে চাইলাম যে এখানে ২ টা ডেলিভারি স্পিড ব্যবহার করা সম্ভব। একটা হচ্ছে রোভিং এর গায়ে কতটুকু গতিতে পেঁচানো হচ্ছে, সেটা রোভিং ববিনের গায়ে। আর আরেকটা হচ্ছে ড্রাফটিং রোলার কি গতিতে রোভিংটাকে ছেড়ে দিচ্ছে। তো ২ টা ডেলিভারি স্পিড এখানে ব্যবহার করা যায়। যাই হোক, তো আমরা আজকে যেটা নিয়ে, যেই ফর্মুলা নিয়ে কাজ করব, এটাকে এক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে নিচেরটা। অর্থাৎ যে রোভিং কি হারে রোভিং ববিনের গায়ে পেঁচিয়ে যাচ্ছে। অর্থাৎ নিচেরটা। ড্রাফটিং রোলারেরটা আজকে আমরা হিসাব করব না। তো চলে যাই আমরা ম্যাথে। তো এইজন্য আমরা যে ফর্মুলাটা এখানে ব্যবহার করি আমাদের এই ডেলিভারি স্পিড বের করার জন্য, যে রোভিং ববিনের মধ্যে কি গতিতে রোভিং পেঁচানো হচ্ছে, এটা বের করার জন্য আমরা যেই হচ্ছে ব্যবহার করি, সেটা যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এটা, ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। এটা হচ্ছে আমাদের রোভিং ফ্রেমের ডেলিভারি স্পিড বের করার ফর্মুলা। কোনটা? আমরা বলেছি ডেলিভারি স্পিড ২ টা। এখানে ফ্লায়ার আরপিএম আর টিপিআই, এই ২ টা থেকে আমরা যে আইডিয়াটা পাবো ওই নিচেরটা, যে রোভিং ববিনে কত গতিতে রোভিং পেঁচিয়ে যাচ্ছে, সেই আইডিয়াটা আমরা এই ফর্মুলা থেকে পাবো। ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। তো ফর্মুলা অনুযায়ী আমরা লিখে ফেলি। ফ্লায়ার আরপিএম হচ্ছে ১২০০ এবং টিপিআই হচ্ছে 1.1। 1.1 ১২০০/1.1। তো এই যে ১২০০/1.1, এইটুকু জায়গায় কিন্তু হচ্ছে আমার ডেলিভারি স্পিড বের হয়ে গেল। কিন্তু এখন ১২০০ কে 1.1 দিয়ে যদি আমরা ভাগ দেই, ডেলিভারি স্পিডের ইউনিট কি দাঁড়াবে? ডেলিভারি স্পিডের ইউনিট আসলে হচ্ছে কি হতে পারে? তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, ডেলিভারি স্পিড মানেই হচ্ছে সেখানে আমরা বোঝাচ্ছি লেংথ পার ইউনিট টাইম। অর্থাৎ একক সময়ে কতটুকু লেংথ আমরা পাচ্ছি, ওইটাই হচ্ছে আমার ডেলিভারি স্পিড। ডেলিভারি স্পিড সবসময় এমন কিছু একটা হবে যে একেক সময়ে
একক সময়ে আমরা কতটুকু লেংথের ম্যাটেরিয়াল পাচ্ছি সেটাই আসলে ডেলিভারি স্পিড হবে। একক সময়ে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল পাচ্ছি। তার মানে ইউনিটটার জন্য ইউনিট যদি আমি তৈরি করতে চাই আমার ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে টাইমের ইউনিট কি আর লেংথের ইউনিট কি। তাই না? আমি এখানে লিখে রেখেছি যে ডেলিভারি স্পিড ইন্ডিকেটস লেংথ পার ইউনিট টাইম। অর্থাৎ এই ২ টা জিনিস আমার লাগবে যে লেংথের ইউনিট কি আর টাইমের ইউনিট কি। দেখো ফ্লায়ার আরপিএম এ কিন্তু টাইমের ইউনিটটা আছে। কারণ বলেছি আমরা ১২০০ রোটেশন পার মিনিট। তার মানে টাইমের ইউনিট কিন্তু এখানে মিনিট। লেংথের ইউনিটে কিন্তু আছে। সেটা কোথায়? সেটা হচ্ছে টিপিআই তে। টুইস্ট পার ইঞ্চ। ১ ইঞ্চে কতগুলি টুইস্ট। তার মানে লেংথের ইউনিট হচ্ছে আমাদের ইঞ্চ। তাহলে এবার তুমি জানো লেংথের ইউনিট কি, টাইমের ইউনিট কি। তাহলে এই ডেলিভারি স্পিডের ইউনিট কি হয়ে যাবে? ডেলিভারি স্পিডের ইউনিট হবে ইঞ্চ পার মিনিট। ইঞ্চ হচ্ছে লেংথের একক আর টাইমের ইউনিট টাইমের একক আমরা নিয়েছি হচ্ছে মিনিট। এই যে রোটেশন পার মিনিট আর টুইস্ট পার ইঞ্চ। তাহলে ডেলিভারি স্পিড বের করার জন্য আমি যে ফ্লায়ার আরপিএম কি টিপিআই দিয়ে ভাগ দিলাম ১২০০ কে 1.1 দিয়ে, এই অবস্থায় আমার এখানে ইউনিট যেটা আছে সেটা হচ্ছে ইঞ্চ পার মিনিট। এই যে ১২০০/1.1 এখানে আমার ইউনিট আছে ইঞ্চ পার মিনিট। এখন আমরা প্রোডাকশনের হচ্ছে পুরান নিয়মে ফিরে যাব। প্রোডাকশনের ম্যাথ করার ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম যে আমাদের ৩ টা লাইনের দরকার পড়বে। একটা সিম্পল রেগুলার প্রোডাকশনের ম্যাথ যদি আমি করতে যাই আমার ৩ টা লাইনের দরকার পড়বে। সেই ৩ টা লাইন তোমাদের খাতায় লেখা আছে। আগের অঙ্ক যখন তোমরা করেছো ল্যাপ ফরমার বা কম্বার ওইখান থেকে বের করে নিও। আমি শুধু মুখে বলে যাচ্ছি। ১ম লাইন ছিল প্রোডাকশনের লেংথের ইউনিটকে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। আমি আবারও বলি প্রোডাকশনের লেংথের ইউনিটকে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। তো প্রোডাকশনে আমি এখন আছি লেংথের ইউনিট আমার আছে হচ্ছে ইঞ্চ পার মিনিট। তো টাইমের ইউনিট এখানে হচ্ছে মিনিট। সরি, প্রোডাকশনের লেংথের ইউনিট হচ্ছে এখানে ইঞ্চ। তাহলে ইঞ্চকে কার সাথে মিলাবো? কাউন্টের লেংথের ইউনিট। কাউন্টের পদ্ধতি এখানে আছে এনই এবং আমরা জানি এনই পদ্ধতিতে লেংথের ইউনিট হচ্ছে ইয়ার্ডস। তার মানে হলো আমার যে এখানে ইঞ্চ আছে ইঞ্চকে ইঞ্চের মধ্যে রাখলে চলবে না, এটাকে ইয়ার্ডসে চলে যেতে হবে। তাহলে ইঞ্চ থেকে ইয়ার্ডসে যাওয়ার উপায় কি? ইঞ্চ থেকে ইয়ার্ডসে যাওয়ার উপায় হচ্ছে ৩৬ দিয়ে ভাগ দিয়ে দেওয়া। কারণ ১ গজে ৩৬ ইঞ্চি। তাহলে আমরা ৩৬ দিয়ে ভাগ দিয়ে দেই। তাহলে আমরা ৩৬ দিয়ে ভাগ দিয়ে দিলাম। তো ইঞ্চ থেকে ৩৬ দিয়ে ভাগ দিয়ে আমরা হচ্ছে চলে গেলাম ইয়ার্ডসে। এবং আমার টোটালটার ইউনিট কি দাঁড়ালো এখন? আগে ছিল ইঞ্চ পার মিনিট, এখন কিন্তু ইউনিটটা হয়ে গেল ইয়ার্ডস পার মিনিট। আমার ১ নম্বর লাইনের কাজ শেষ। ১ নম্বর লাইন ছিল প্রোডাকশনের লেংথের ইউনিটকে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। আমার ১ নাম্বার হচ্ছে লাইনের কাজ শেষ। এরপরে ২ নাম্বার লাইনের কাজ। ২ নম্বর লাইনে লেখা আছে এরকম, তোমরা দেখে নিও। ল্যাপ ফরমার কিংবা কম্বারের ম্যাথের মধ্যে ২ নম্বর লাইনে লেখাটা হচ্ছে এরকম যে প্রোডাকশনের টাইমের ইউনিটকে প্রোডাকশনে আমার যে টাইমের ইউনিট হবে আমি আমার হাতে যেই টাইমের ইউনিটটা আছে সেই টাইমের ইউনিটকে মিলাতে হবে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে। রিকোয়ার্ড মানে প্রয়োজন। আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন হচ্ছে কেজি পার শিফটে কনভার্ট করাটা আমার প্রয়োজন। তো প্রয়োজনের ওখানে টাইমের ইউনিট কিন্তু আছে শিফট। তার মানে আমাকে কিন্তু শিফট কাউন্টে কনভার্ট করতে হবে। পার শিফটে হিসাবটাকে নিয়ে যেতে হবে। আমি কিন্তু এখন আছি ইয়ার্ডস পার মিনিটে। টাইমের ইউনিট কিন্তু আমার এখানে প্রোডাকশনের ক্ষেত্রে মিনিট। আমার মিনিটে থাকলে চলবে না। ২ নম্বর লাইন বলছে আমাকে রিকোয়ার্ড এর সাথে মিলাতে হবে। রিকোয়ার্ড এ আছে শিফট। তার মানে আমি এখন পার মিনিট থেকে ইয়ার্ডস পার মিনিট থেকে ইয়ার্ডস পার শিফটে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করা যায়? পুরোটা তো ১ মিনিটের প্রোডাকশন হচ্ছে এই পুরাটা। ১ মিনিটে এত ইয়ার্ডস। তো ৬০ মিনিটে কত ইয়ার্ডস হবে? অবশ্যই এর চাইতে বেশি হবে। তো আমরা ৬০ দিয়ে গুণ দিয়ে দিই। ১ মিনিটে প্রোডাকশনে তো ৬০ মিনিটে কত? এই তো আমরা পার আওয়ারে চলে গেলাম। হ্যাঁ? যে ইয়ার্ডস পার আওয়ার। আওয়ারে গেলেও আসলে আমাদের চলবে না। আমরা চলে যাব হচ্ছে শিফটে এবং ৮ ঘন্টায় ১ শিফট। তো ইয়ার্ডস পার শিফটে আমরা চলে আসলাম এর মাধ্যমে। এরপরে আমাদের কিছু
আশেপাশের জিনিসকে গুণ বিয়োগ করতে হবে। যেমন সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ স্পিন্ডেলকে আমরা হিসাব করিনি। তো এই যে আমরা এখানে লিখলাম ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। তো এই হিসাবটা তো আমরা একটা ফ্লায়ারের জন্য করেছি, কিন্তু ফ্লায়ার তো আসলে একটা না, ফ্লায়ার তো 120টা। নাম্বার অফ স্পিন্ডেল এবং নাম্বার অফ ফ্লায়ার একই, আমরা আগেই বলেছি। তাহলে 1200 আরপিএম এবং 1.1 টিপিআই এই ঘটনাটা তো শুধুমাত্র একটা স্পিন্ডেল কিংবা একটা ফ্লায়ারে ঘটে নাই, মেশিনের প্রত্যেকটা স্পিন্ডেলেই এই ঘটনা ঘটেছে। তাহলে প্রোডাকশন নিশ্চয়ই এটার সমান হবে না, প্রোডাকশন অবশ্যই 120 গুণ বেশি হবে, যেহেতু নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে 120। তো নাম্বার অফ স্পিন্ডেল দিয়ে আমরা গুণ দিয়ে দিলাম। তারপরে আছে হচ্ছে ওয়েস্ট এবং এফিসিয়েন্সি। ওয়েস্ট হচ্ছে 1%, তার মানে আমি এই পুরা প্রোডাকশনটুকু কিন্তু পাবো না। কতটুকু পাবো? 1% কম পাবো, অর্থাৎ 99% আমরা পাবো। আর তোমাদেরকে অনেক আগেই বলেছি ল্যাব ফর্মুলা এবং কম্বারের মেথড, যে এটা কিভাবে হিসাব করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। সেটা হচ্ছে 100 বিয়োগ 1 বাই 100। পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 দিতে হবে। 5% মানে হচ্ছে 5/100, 10% মানে হচ্ছে 10/100, এরকম। তাহলে ওয়েস্ট হিসাব করা হয়ে গেল। আর একটা হচ্ছে এফিসিয়েন্সি 95%। এফিসিয়েন্সি 95%, এভাবে এটা কিভাবে হিসাব করতে হয় এটাও কিন্তু আমরা জানি। এটা হচ্ছে, এগুলি নিয়ে অনেক বিস্তারিত কথা আমরা বলে ফেলেছি, তাই আজকে আর বলার প্রয়োজন মনে করছি না। তারপরে কেউ না বুঝলে জিজ্ঞেস করো। 95, 95 বাই 100। তাহলে এটা হয়ে গেল আমাদের ইউনিট, এবং এটার ইউনিটটা কিন্তু হচ্ছে ইয়ার্ডস পার শিফট। ইয়ার্ডস পার শিফট। এটা হচ্ছে ইয়ার্ডস পার শিফট, এবং ইয়ার্ডস পার শিফটের রেজাল্টটা হচ্ছে এটা 1641600 ইয়ার্ডস পার শিফট। এটা হচ্ছে আমার ইয়ার্ডস পার শিফটের রেজাল্ট। তো এখন এই যে ইয়ার্ডস পার শিফট আমরা যেটা পেয়ে গেলাম, তো এটা তো হচ্ছে, এটাও কিন্তু একটা প্রোডাকশন অবশ্যই। তো এই প্রোডাকশনটা হচ্ছে আমরা যে পেলাম, এই প্রোডাকশনটাও কিন্তু এক শিফটে এত গজ আমরা পেলাম, লেংথ ওয়াইজ প্রোডাকশন। আমাদের প্রোডাকশনের ম্যাথ করার 3 লাইনের মধ্যে 3 নম্বর লাইন, যেটা 3 নম্বর লাইনটা হচ্ছে লেংথের ইউনিট থেকে যদি আমরা ওয়েটের ইউনিটে যেতে চাই তাহলে কাউন্টের সাহায্য লাগবে। তো আমি আবারও বলি, লেংথের ইউনিট থেকে ওয়েটের ইউনিটে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কাউন্টের সাহায্য লাগবে। তো এখন আমরা কাউন্টের সাহায্য কিভাবে নিব? কারণ আমরা তো এখন ইয়ার্স পার শিফটে আছি, লেংথ ওয়াইজ প্রোডাকশন এটা। আমাকে যেতে হবে হচ্ছে কেজি পার শিফটে। তো অর্থাৎ লেংথ ওয়াইজ থেকে আমাদেরকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে হবে। তো এই লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে যদি ওয়েট ওয়াইজ প্রোডাকশনে আমরা যেতে চাই তাহলে আমার কাউন্টের সাহায্য লাগবে। কাউন্টের সাহায্য সেটা কিভাবে করতে পারি? গিভেন রোভিং কাউন্ট ইজ 1.2 NE। এই কাজটা করার উপায় হচ্ছে, আমাকে যে কাউন্ট দেওয়া আছে সেই কাউন্টটা আমি লিখে ফেলবো, যে রোভিং কাউন্ট ইজ 1.2 NE। দ্যাট মিনস, তো 1.2 NE মানে কি? 1.2 NE মানে হচ্ছে 1 পাউন্ড যদি আমরা নেই তাহলে 840 গজের 1.2টা হ্যাঙ্ক পাওয়া যাবে। একটা হ্যাঙ্কের দৈর্ঘ্য যদি হয় 840 গজ, তাহলে 1.2টা হ্যাঙ্কের দৈর্ঘ্য কত হবে? ও 1.2 ইন্টু 840। আর এতগুলি ইয়ার্নের ওয়েট কত হবে? 1 পাউন্ড। ঠিক যেরকম আমরা বলি 30 NE মানে কি? 1 পাউন্ডে 840 গজের 30টা হ্যাঙ্ক পাওয়া যাবে। এখন যদি বলি 30 NE ইয়ার্নের 1 পাউন্ড নিয়ে কতটুকু লেংথ পাওয়া যাবে, তাহলে উত্তর হবে 30 ইন্টু 840 ইয়ার্স। এটাও তাই, কাউন্ট 1.2 NE, তো 1 পাউন্ড নিলে কতটুকু লেংথ পাবো? 1.2 ইন্টু 840 ইয়ার্স। এটাই আমরা লিখেছি।
তো 1.2 ইন্টু 840 ইয়ার্ডস রোভিং এর হচ্ছে ওয়েট 1 পাউন্ড। 1 গজের ওয়েট কত হবে? 1/1.2 ইন্টু 840 পাউন্ড। আর আমাদের এক শিফটে কত গজ আমরা প্রোডাকশন করেছিলাম সেটা আমরা লিখেছি যে 1641600, এখানে 000 লেখা আছে, এটা 00 হবে। 00 ইয়ার্ড রোভিং কত হলো? আচ্ছা, তো কি করবো, এটাকে উপরে দিয়ে যাব, ব্যাস, তাহলে পাউন্ড হলো। কিন্তু আমাকে তো বলা হয়েছে কেজিতে বের করার জন্য, এই জন্য আমি নিচে পাউন্ডের নিচে 2.2046 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। আমরা জানি যে 1 কেজিতে 2.2046 পাউন্ড। এই কাজ করলে রেজাল্ট পেয়ে যাবো আমরা 738.715 কেজি। তার মানে ওই যে এক শিফটে আমি যত গজ প্রোডাকশন বের করেছিলাম, এত গজ রোভিং এর ওয়েট হচ্ছে 738 কেজি। সুতরাং এটাই হচ্ছে আমার পার শিফটে প্রোডাকশন। ব্যাস, এখানেই হচ্ছে আমাদের এইটা শেষ হয়ে যায়। এই ধাঁচের অঙ্ক কিন্তু দেখো, আগেরও প্রোডাকশনের ম্যাথ আমরা ঠিক এই অঙ্কটাই করেছি, শুধুমাত্র পার্থক্য হচ্ছে শুরুতে ডেলিভারি স্পিডের ক্ষেত্রে, যে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। শুধু এই জিনিসটা বের করে যখন আমরা ডেলিভারি স্পিডটাকে বের করেছি, তখন কিন্তু আমাদের অঙ্ক শেষ। ওই ফ্লায়ার আরপিএম বাই টিপিআই এইটুকু কাজ করাতেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। বাকি জিনিসটা আমরা হচ্ছে আহ ইয়ে করেছি, শুধুমাত্র এই আগের মতো করে গিয়েছি। ওই 3 লাইন আমরা যে বলেছিলাম, সেই 3 লাইন ফলো করে আমরা করে গিয়েছি। তো এটা কি বোঝা গেছে কিনা একটু রেসপন্স করো তো, বা কোনো সমস্যা থাকলে বলো এখানে। এটা কি বোঝা গেছে কিনা ম্যাথটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে হচ্ছে এটা একটু তুলে নিতে পারো, বা প্রশ্ন থাকলে করো। আর হচ্ছে তোমাদেরকে আমি আচ্ছা, একটা বাড়ির কাজ লিখে রাখতে পারো, রোভিং কাউন্ট। রোভিং কাউন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটা একটু নিজেরা করে ফেলো। রোভিং কাউন্ট আমি দিয়ে দিলাম তোমাদেরকে, মনে করো 1200 টেক্স। এখানে তো দেওয়া আছে 1.2 এনি, তোমরা হচ্ছে 1200 টেক্স কাউন্ট হিসাব করে করে নিয়ে আসবে। আর বাকি জিনিস সবই একই থাকবে, শুধু এটাই পার্থক্য। আর বাকি জিনিসগুলো একই থাকবে, শুধু এটাই পার্থক্য যে রোভিং এর কাউন্ট হবে হচ্ছে 1200 টেক্স। তো এটা করে তারপরে নিয়ে আসবা, এটাও একই, কেজি পার শিফটে বের করতে হবে, একই জিনিস, শুধু এটাই পার্থক্য। 1.2 এন এর জায়গায় আমরা হচ্ছে কাগজে করব হচ্ছে 1200 টেক্স, এটা করব আর কি, ব্যাস। আর এখান থেকে আর কোনো পার্থক্য নাই, এটা করে নিয়ে আসবে। আমি তোমাদেরকে এখন 3 মিনিট সময় দিই, তোমরা একটু হচ্ছে এটা পুরোটা একটু দেখে নাও, আমি যে কোনো সমস্যা আছে কিনা। তারপরও প্রত্যেকটা জিনিসই এখানে, বিশেষ করে যে জিনিসগুলো বোঝা খুবই দরকার, আমি বরাবরই যেরকমটা বলে থাকি, এই ম্যাথের মধ্যে যে 1260, 8, 120, এগুলো কেন হচ্ছে, এবং কেন আমি হচ্ছে গুণ করলাম, ভাগ করলাম না, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নাও। তোমাদেরকে 3 মিনিট সময় দেওয়া হলো। সমস্যা যেখানে বুঝবে না সেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করো, অথবা হচ্ছে চ্যাট বক্সে জানাও।
আমার মনে হয় আমাদের দেখা শেষ। কোনো সমস্যা নাই তো? আশা করছি কোনো সমস্যা নাই। তাহলে আমি পরের টপিকে চলে যাব। তো রোভিং ফ্রেম থেকে আমাদের হচ্ছে যেই টপিকগুলি আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন এর মধ্যে রাখবো সেগুলো আমি একটু বলে দিচ্ছি। যাদের কাগজ কলম আছে নোট ডাউন করে রাখো। রোভিং ফ্রেমের যে টপিকগুলো আমাদের পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন এর মধ্যে রাখবো। আমি টপিকগুলির নাম বলে দিচ্ছি। 1, 2, 3, 4, তারপরে হচ্ছে 6, 7, 1, 2, 3, 4, 6, 7, তারপরে হচ্ছে 11, 15, 16। আমি আবারও বলি 1, 2, 3, 4, 6, 7, 1, 2, 3, 4, 6, 7, 11, 15, 16। এই কয়টা? 1, 2, 3, 4, 6, 7, 11, 15, 16। হ্যাঁ, এই কয়টা হচ্ছে পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশনের মধ্যে থাকবে। আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। রিং ফ্রেম চ্যাপ্টারে আমরা চলে যাই। আচ্ছা, আমাদের ইয়ার্ন আমরা যে মেশিন থেকে পেতে পারি, তো ইয়ার্ন পাওয়ার সর্বশেষ বা সর্বপ্রথম আমরা যে মেশিন থেকে ইয়ার্ন পাই সেটা হচ্ছে আমাদের রিং ফ্রেম। তো রিং ফ্রেম এই জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের ইয়ার্ন বানানোর যেই যাত্রা শুরু হয়েছিল ইয়ার্ন ওয়ান এর ব্লোরুম থেকে। আমরা হচ্ছে বেইল কিনে নিয়ে এসেছিলাম, এরপরে বেইল ওপেন করার মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেই লম্বা একটা যাত্রার মানে একটা পথ খুঁজে পাওয়া যায় আর কি রিং ফ্রেমে এসে। যদিও রিং ফ্রেমে এসে কাজ শেষ হয় না, বরঞ্চ রিং ফ্রেমের পরেও আরো কিছু কাজ বাকি থাকে। এরপরে কোন প্যাকেজ তৈরি করতে হয়, ওয়াইন্ডিং করতে হয়, তারপরে হচ্ছে কিছু ইন্সপেকশন আছে, তারপরে কিছু ময়েশ্চার অ্যাপ্লাই করতে হয় ইয়ার্নের মধ্যে, এরপরে গিয়ে সে প্যাকিং এর কাছে যায়। তো রিং ফ্রেমে আমরা যেটা করি সেটা হচ্ছে আপাতত রোভিং থেকে আমরা হচ্ছে একটুখানি এটাকে প্রসেস করে ইয়ার্নে কনভার্ট করি। এই কাজটা হচ্ছে আমরা রিং ফ্রেমে করি। তো এখন রিং ফ্রেমের সংক্রান্ত আলোচনার প্রথমেই আমাদের মাথায় যেটা চলে আসে সেটা হচ্ছে রিং স্পিনিং সিস্টেমটা হচ্ছে একমাত্র স্পিনিং সিস্টেম না। এটা আমরা হচ্ছে ক্লাসের শুরুতে
একদম বলেছিলাম রোভিং ফ্রেম যখন আমরা পড়ি যে হচ্ছে রিং ফ্রেম ছাড়াও আরো বেশ অন্যান্য কিছু স্পিনিং মেশিন আছে। অর্থাৎ ইয়ার্ন বানানোর জন্য রিং ফ্রেমই একমাত্র মেশিন না, আরো কিছু মেশিন আছে যেমন রোটর স্পিনিং ফ্রেম, তারপরে হচ্ছে এয়ার ভর্টেক্স স্পিনিং ফ্রেম। এই ধরনের কিছু মেশিন আছে যেগুলিতে ইয়ার্ন বানানো হয়। এবং ওই রোটর স্পিনিং সিস্টেম কিংবা এয়ার ভর্টেক্স ইয়ার্নের চাইতে কিন্তু আমাদের রিং ইয়ার্নেরই ব্যবহার বেশি, জনপ্রিয়তা বেশি। তো কারণটা কি? সেই কারণটা নিয়েই আমরা এর আগেও কিছু কথা বলেছিলাম। যেমন অনেক বড় একটা কারণ ছিল যে আমাদের রিং স্পিনিং সিস্টেমের কাউন্ট রেঞ্জটা কিন্তু অনেক বেশি। একদম ফাইনার থেকে শুরু করে একদম কোর্সার পর্যন্ত ইয়ার্ন কিন্তু রিং ফ্রেমে বানানো সম্ভব। কিন্তু অন্য যেই প্রতিপক্ষ, যেমন রোটরের কথা যদি চিন্তা করি, রোটরে কিন্তু আমরা মোটেও হচ্ছে ফাইনার কোয়ালিটির ইয়ার্ন বানাতে পারি না। মোটামুটি 5 বা 7 এনি থেকে শুরু করে 40 এনি পর্যন্ত হচ্ছে রোটরের রেঞ্জ। কিংবা এয়ার ভর্টেক্স এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে 60 এনির চেয়ে ফাইনাল ইয়ার্ন আমরা এয়ার ভর্টেক্সে কিন্তু বানাতে পারি না। কিন্তু রিং ইয়ার্নে আমরা একদম তোমার ফাইনার থেকে শুরু করে 1 এনি পর্যন্ত থেকে শুরু করে আমরা কমার্শিয়ালি কিন্তু 120 এনি পর্যন্ত বানানো হয় কমার্শিয়ালি। তো বোঝাই যাচ্ছে যে কাউন্ট রেঞ্জ অনেক বেশি। এছাড়া রিং ফ্রেমে প্রচুর ভ্যারাইটি নিয়ে আসা যায়, প্রচুর হচ্ছে ডিজাইন নিয়ে আসা যায়, তারপরে হচ্ছে প্রচুর স্লাব ইয়ার্ন তৈরি করা যায়, কোর স্পান ইয়ার্ন তৈরি করা যায়। এই ধরনের আরো বেশ কিছু হচ্ছে ইয়ার্ন আমরা রিং ফ্রেমে করতে পারি, যে কাজগুলি আমরা রোটর কিংবা এয়ার ভর্টেক্সে চাইলেই করতে পারি না। যদি আমরা কোয়ালিটির কথা বলি তাহলে হচ্ছে স্ট্রেংথ কিন্তু রিং ইয়ার্নের সবচেয়ে বেশি, রোটরের তো বেশ কম। এয়ার ভর্টেক্স ইয়ার্নের চাইতেও রিং ইয়ার্নের স্ট্রেংথ কিছুটা বেশি, কিন্তু অন্যগুলির চাইতে অনেক বেশি। তবে এয়ার ভর্টেক্স ইয়ার্ন হচ্ছে তার নিজস্ব যে কাউন্ট রেঞ্জ আপ টু 60 এনি, এই কাউন্ট রেঞ্জের মধ্যে কিন্তু এয়ার ভর্টেক্স ইয়ার্নটাও বেশ ভালো, বেশ ভালো। কারণ হচ্ছে পিলিং কিংবা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স এর কথা যদি আমরা চিন্তা করি, সেই পিলিং রেজিস্ট্যান্স কিংবা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স কিন্তু রিং ইয়ার্নের চাইতে এয়ার ভর্টেক্স ইয়ার্নেরই বেশি হয়। তো যাই হোক, কিন্তু সব মিলায় দেখা যাচ্ছে যে আমরা রিং ইয়ার্ন থেকে অনেক বেশি হচ্ছে ভালো প্রোডাকশন কিংবা প্রোডাকশনের না, প্রোডাকশনটা বরঞ্চ উল্টা কথা, প্রোডাকশনও কিন্তু রিং এর চাইতে ওদের অনেক বেশি। রিং ফ্রেম এর চাইতে রোটর কিংবা এয়ার ভর্টেক্স এর প্রোডাকশন রেট অনেক বেশি, কিন্তু তারপরও এই কাউন্ট রেঞ্জের কারণে, ডিজাইন ভ্যারাইটির কারণে, হ্যাঁ, তারপর হচ্ছে প্রসেস অ্যাভেইলেবিলিটি, সবাই প্রসেসটা সম্পর্কে খুব ভালোভাবে জানে। কারণ এটা হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে প্রথম ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস আমরা বলতে পারি আধুনিক সময়ে। আধুনিক সময়, যদিও বলছি আধুনিক সময়, কিন্তু 150 বছর তো কমপক্ষে হবেই রিং ফ্রেমের বয়স। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে শিল্প বিপ্লবের পর থেকেই, কিছুদিন পর থেকেই হচ্ছে রিং ফ্রেম মেশিনটার উৎপত্তি। তো মানুষ এটাকে খুব ভালোভাবে চিনে, জানে এবং বুঝে। এটাও কিন্তু একটা বড় কারণ। যাই হোক, তো এখানে এই ধরনের কিছু কথা লেখা আছে যে কেন স্পিনিং প্রসেসের তুলনায় রিং ফ্রেম এর ব্যবহার সবচাইতে বেশি। কস্ট স্ট্রাকচারটা আসলে কেমন? এখানে কস্ট স্ট্রাকচার বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা যদি একটা ইয়ার্ন বানাতে চাই, তো কোন সেকশনে, দেখো এখানে সেকশন লেখা, ব্লোরম, কার্ডিং, ড্রফেম, রোভিং, রিং। দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি খরচ কিন্তু আমাদের করতে হয় রিং স্পিনিং সেকশনে। মেশিন সংক্রান্ত খরচ কিন্তু এটা, মেশিন সংক্রান্ত। আর আমরা যদি চিন্তা করি একটা ইয়ার্ন বানানোর পিছনে সবচেয়ে বেশি খরচ হয় কোথায়, একটা ইয়ার্ন বানানোর পিছনে সবচেয়ে বেশি খরচ হয় কোথায়, তোমাদের মাথায় বেশিরভাগ সময় হয়তো আসতে পারে মেশিন, কারণ ইয়ার্নের মেশিন বেশ দামি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ফাইবার। ফাইবারটাই হচ্ছে একটা ইয়ার্ন বানানোর পিছনে সবচেয়ে বেশি খরচের জায়গা। মোটামুটি অ্যারাউন্ড 60 to 70% ইয়ার্নের কস্ট ভ্যারি করে হচ্ছে ফাইবারের উপরে। 60 to 70% ইয়ার্নের কস্ট ভ্যারি করে হচ্ছে ফাইবারের উপরে। কারণ তুমি মেশিন বলো কিংবা স্পেস বলো, এগুলো তো হচ্ছে ওয়ান টাইম কস্ট, অর্থাৎ তুমি একবার কিনেছো, একটা অনেক দিন তুমি ব্যবহার করতে পারবা। কিন্তু ফাইবার কিন্তু তা না, বরঞ্চ তোমাকে প্রত্যেকবার ইয়ার্নের জন্য নতুন নতুন ফাইবার কিনতে হচ্ছে। এবং প্রফিটেবিলিটিও কিন্তু এই ফাইবারের উপরে নির্ভর করে। যে ফ্যাক্টরি যত মানে কম খরচের ফাইবার কিনে যত ভালো ইয়ার্ন বানাতে পারবে, তারাই হচ্ছে তত বেশি প্রফিট করবে। হ্যাঁ, সুতরাং হচ্ছে ভালো ফাইবার কিনে ভালো ইয়ার্ন বানানোটা আসলে খুব বেশি কৃতিত্বের বিষয় না, বরঞ্চ গড়পড়তা এভারেজ কোয়ালিটির ফাইবার কিনে কেউ যদি ভালো ইয়ার্ন বানায় ফেলতে পারে, সেটা হচ্ছে
তার জন্য মানে প্রফিটের বিষয়, সেটা তার জন্য প্রফিট নিয়ে আসবে। তো যেটা বলছিলাম, আমরা যদি বলি ইয়ার্নের কস্ট সবচেয়ে বেশি কিসের উপর নির্ভর করে, তাহলে উত্তর হবে ফাইবার। অ্যারাউন্ড 60-70% কস্ট হচ্ছে ফাইবারের উপরে নির্ভরশীল। আর যদি আমরা মেশিন ওয়াইজ চিন্তা করি যে কোন সেকশনের মেশিন সবচেয়ে বেশি খরচ মানে ব্যয়বহুল, তাহলে উত্তরটা হবে রিং স্পিনিং। ঠিক আছে? যেমন খরচের এখানে হিসাবে দেখা যাচ্ছে প্রায় 60% মেশিন কস্ট রিং ফ্রেমের সাথে সম্পর্কিত। সবচেয়ে কম যদিও ড্রয়িং, কিন্তু কোয়ালিটির বিচারে যদি বিশেষ করে ইভেন্টনেস এর কথা যদি বলি, তাহলে কিন্তু ড্র ফ্রেমেরই অবদান সবচেয়ে বেশি ইভেন্টনেস এর বিচারে। তো আমার একটা রিং ফ্রেমের মেজর টাস্ক গুলা কি কি, মূল কাজ কি কি, সেটা নিয়ে কিছু কথা। সবার প্রথম আমার রিং ফ্রেমের প্রথম কাজ হচ্ছে ড্রাফট করা। কেন? কারণ হচ্ছে আমি রোভিং কে ফিড দিচ্ছি আর ইয়ার্নকে ডেলিভারি হিসেবে পাচ্ছি। তাহলে আমার সবার প্রথম কাজ হচ্ছে রোভিংটাকে ড্রাফট করে ইয়ার্ন বানানো। এরপরে দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে টুইস্ট দেয়া। কারণ হচ্ছে রোভিং এও কিন্তু আমি স্লাইড টুইস্ট দিয়েছিলাম, কিন্তু সেটা কেবলমাত্র প্রসেস পার করার জন্য। এখন আমাদেরকে হচ্ছে, যেহেতু আমরা ইয়ার্নটাই আমার ফাইনাল আউটপুটের ফর্ম, তো এখানে কিন্তু স্লাইড টুইস্ট দিলে চলবে না, আমাকে খুব ভালো মতো টুইস্ট দিতে হবে। ফাইনাল টুইস্ট যেহেতু এখানে দিতে হবে, তাই দ্বিতীয় কাজ হচ্ছে আমার টুইস্টিং। তাহলে ড্রাফটিং, টুইস্টিং। ৩ নম্বর কাজ হচ্ছে ঠিক রোভিং এ যেরকম আমরা রোভিং ববিনের মধ্যে একদম উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে রোভিং কে আমরা ওয়াইন্ডিং করেছিলাম, এখানেও ঠিক সেরকম করে আমরা হচ্ছে রিং ববিনের উপর থেকে নিচ পর্যন্ত ইয়ার্ন কে ওয়াইন্ডিং করব। তো আমার একটা ওয়াইন্ডিং করা লাগবে। তো ঠিক রোভিং ফ্রেমে যে কাজগুলি আমার ছিল ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং, এই রিং ফ্রেমেও কিন্তু আমার সেই একই কাজ জমা হলো। ড্রাফটিং করতে হবে, টুইস্টিং করতে হবে আর ওয়াইন্ডিং করতে হবে। এই ৩ টাই হচ্ছে আমার এখানে কাজ। তাহলে এর মধ্যে আমরা রিং ফ্রেমের মেজর টাস্ক গুলি আমরা জেনে গেলাম। আপাতত আজকে আমরা এখানেই হচ্ছে থেমে যাচ্ছি। এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলো, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ প্রিন্সিপাল অফ অপারেশন থেকে শুরু করব। আজকে এইটুকুর মধ্যে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। কোশ্চেন না থাকলে তোমাদের আইডি গুলি লিখে ফেলো। চ্যাট বক্সে আইডি লিখে তোমরা চলে যেতে পারো। যদি কোশ্চেন না থাকে তাহলে চ্যাট বক্সে আইডি লিখে চলে যেতে পারো। আমার পক্ষ থেকে এইটুকুই বলার। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো।